শুরু করছি পরিজন গল্পটি। লেখনী তিশিতা রহমান সানজিদা। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরলেন, তখন আমার বয়স 10 বছর, রূপার বয়স 5 আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টু শব্দ করেনি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য না, কারণ কালো একটা মহিলাকে বিয়ে করেছিলেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়েও 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সম্পত্তি কে দেখবে? তার বাবার স্বাদের জমিদারের সাম্রাজ্য কে সামলাবে? যেদিন পরে জন্ম হলো, সেদিন আব্বা বাড়ি ফিরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই বাবা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিলেন, কিন্তু কারো সঙ্গে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সঙ্গে আরও একটা কথা দাদি বলেছিলেন, তা হলো যেই মেয়ের রূপ বেশি হ্যাঁ পোলা পয়দা করতে পারে না কোনো দিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছু বলেনি, চুপচাপ নিজের কাজ করেছিলেন। পরীকে কোলে রাখতো রূপা, আর স্কুল থেকে ফিরে এসে আমি, ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো, তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়লেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাশে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট, পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় দাওয়ায় বসে বৃষ্টি দেখত রূপা, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো, তখন দেখতে বেশ ভালো লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো। ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কোলে নিত, আমি দৌড় দিয়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি। এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা কন্যা সন্তান হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটা মেয়ে জন্মদিন, কিন্তু ওই বাচ্চাটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পড়ি, তার আগেই ডাক পড়ল আবেজান বেগমের। সঙ্গে সঙ্গে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবে মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের ওপর বসে থাকা আবেজান বেগমের দিকে। বিছানায় গায়ে দিয়ে শুয়ে আছে তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কে হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালেন, তারপর বললেন, মাইয়া মানুষ এত দুপদাপ শব্দ করে হাঁটোস কেন? আস্তে হাঁটতে পারোস না? দাদের জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে, তখনই একটা না একটা জ্ঞানের কথা বলবেই। পরী দাদির প্রশ্নে জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বলে, একখান পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচকির দিকে এগিয়ে গেল সে। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরী কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলো কথা মনে পড়ে গেল ওর। পরী এগিয়ে গেল দাদির কাছে, তীর্যক্ষণ দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু
অতটাও কালো নয়। হাত পা ও মুখে চামড়া জ্বলে গেছে। বয়স হয়েছে তো? পরি হুট করে বলে উঠল। যে মেয়ের রূপ বেশি, হ্যাঁ পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরির কথা শুনে চমকে তাকালো আবেজান বেগম। এই কথা পরি শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরি আবার বলে, তোমার তো রূপ নেই, তাই তো 2টা পোলা পয়দা করছো, কিন্তু একটারও তো মানুষ করতে পারো নাই। 2টা অমানুষ পয়দা করছো, বুড়ি কোনানকার। আমার আম্মা জান 3টা সোনা জন্ম দিয়েছে, আর তুমি কি করছো? এক পোলা 2টা বিয়ে করছে, আরেক পোলা বিয়ের খবর নেই, আর এক পোলার বিয়ের খবর নেই। পরের মাইয়া দেখা দেখা দিন পার করে। কথাগুলো বলেই পরি একদণ্ড দেরি না করে দৌড় দিয়ে বাইরে চলে গেল। আবেজান বেগমকে কিছু বলতেই দিলেন না। নিজের নাতনির উপরে ক্ষিপ্ত হলেন আবেজান। মেয়েটা এত চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের যে মুখের বুড়িতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2টি নাতনির মধ্যে কোনো ক্ষণেই দেখেনি। পরে এরকম কথা শুনে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে পান খাওয়ায় মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা, মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপার খাতাটা আজও বোধ হয় পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে সে আসতে পারছে না। অসহায়ের ন্যায় শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরি দৌড় লাগালো। পরনের ঘাগরাটা 2 হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরি ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। ও বড় একটা গামলায় কচু চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজন মিলে। মালা পরীকে খেয়াল করেনি। তিনি চিংড়ির খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরে 2 পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মাজান, আপনার অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়ব। কথাটা শেষ করে পরি গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আম্মার অসুখ? তারপরও আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইডা দিমু না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম পরি, কিন্তু সে শোনে নাই। পরি আবারও রাগমিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না, যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষিয়ে চড় মারল পরির গালে। এতে পরির কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টা চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, জেসমিন তোর ছোট মা হয়। পরি মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে, ছোট মা, কিন্তু মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলেই জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আবা, পরীরে কিছু বললেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরি, তুমি জুম্মানরে নিয়ে শাপলা বিলে যাও, ঘরে একটা মানুষের নাই, তাই তোমারে কইতাছি, কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়া রান্না হইব, আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় বাস পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আসবো কই থাইকা? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা আপা আইব। মালা দিলেন এক ধমক, এত কথা কস কেন, তাড়াতাড়ি যা আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাইবি, কেউ জানি না দেখে। নৌকার সইয়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুম্মানরে নিয়ে এখন যা, তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না,
এমন সময় রাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরি বেজায় খুশি। আজকে অনেকদিন পর বাড়ি থেকে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরি। আবেজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরি হাঁক ছাড়ল, ওই রুড়ি। সুপারি কাটা রেখে পরির দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরি ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরি ভেংচি কেটে বলল, তাদিয়া তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না, কিন্তু দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমার কবর দেওয়ার জায়গা পামু কই?